হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? না, কিছুই শুনিনি। জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? না রে ভাই, বড় মানুষের খবর আমি কি করে শুনবো? আমাকে বলবেই বাকি। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন। সারা বছরে শুধুমাত্র একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছে। থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশ বাবু ছাড়া আর কাউকেই পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। কেন? জগদীশ বাবু একজোড়া কাঠের খড়মে সোনার বল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশ বাবু পায়ের ধুলো নিয়েছিলেন। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশ বাবু 100 টাকার নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতর ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি না বলছি সেদিকে হরিদার কোনো কানই নেই। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটা উনানে চড়ালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভেতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার পানের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছা করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরি করতে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে তারা 1 আনা 2 আনা বকশিস দেয়, আর যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়েই দেয়। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর মালা। পাগলটা একটা থানি হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, 2-1 পয়সাও ফেলে দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এবার সরে পড়, অন্যদিকে যা। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। হরিদার জীবন এইরকম বহুরূপের খেলা দিয়ে একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবে মাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা ও মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুমুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা 2 চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে। হরির কাণ্ড, এটা একটা বহুরূপী নাকি? বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন, আমরাও দেখেছিলাম। হরিদা কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওলা, কখনো হ্যাট কোট প্যান্টুলুন পরা
ফিরিঙ্গি কেরামিন সাহেব। আজ এখন কিন্তু না আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছে। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোনো নতুন মতলব ছটপট করে উঠছে? আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখিয়ে লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের বেশি তো কিছু পাবেন না। না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে। হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখানোর জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? মোটা মতন কিছু আদায় করে নেব, বুঝতেই তো পারছো। পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্য কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কি হবে। ঠিকই বলছেন হরিদা, সপ্তাহে বড়জোর একটা দিন বউরূপী সেজে পথে বেরোন, কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। না, এবার আর কাঙালের মতন হাত পেতে বকশিস নেওয়া নয়। এবার মারি তো হাতি, লুটি তো ভান্ডার। একেবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশ বাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। আপনাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশ বাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশ বাবুর বাড়িতে থেকো। থাকবো। আমাদের স্পোর্টে চাঁদা নেবার জন্যে আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশ বাবুর কাছে যাব। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তাকে আজকের মতন এমন একটা শান্ত ও স্নিগ্ধ উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশ বাবু বাড়ির বারান্দায় একটা চেয়ারের উপর বসে আছেন। সাদা মাথা, সাদা দাড়ি, শান্ত সৌম্য ও জ্ঞানী মানুষ জগদীশ বাবু। আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশ বাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশ বাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশ বাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্যও হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে যে এসে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে? জোটা জুটোধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই। আদুর্গা, তার উপর একটি ধপধপে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা। সে ঝোলার ভিতর শুধু একটি বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরে একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। আসুন। আপনি কি ভগবানের চেয়েও বড়? কেন কেন আপনি একথা বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির এক কণা ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়লেন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব। হরিদার গোলার স্বর এরকমেরই নয়। পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপর বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করার জন্যে তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন
বলতে পারেন? বিরাগীজি, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন। যদি আপনাকে কোনো... না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগী, নইলে আমি শান্তি পাবো না। ধন জন যৌবন কিছুই নয় জগদীশ বাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন পানের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপর অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকাটা আমি দিলাম। আমার বুকের ভেতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। আমার অনুরোধ বিরাগীজি। আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। কি করছেন হরিদা? কি হলো? ওই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছে। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনি বিরাগী? হ্যাঁ রে ভাই। ওই তো সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর। আর সেই ঝোলাটা, আর সেই গীতা, এটা কি করলেন হরিদা? জগদীশ বাবু অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কি করব বল, ইচ্ছেই হলো না। শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। আর বুঝতে অসুবিধা নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদিষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কিন্তু আপনি কি জগদীশ বাবুর কাছে গিয়ে আর কখনো? যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে পারি। বকশিস? সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নই। এই বহুরূপীর জীবন, এর বেশি কি আশা করতে পারি? বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর সাবস্ক্রাইব